আসসালামু আলাইকুম। এখন আমি দাঁড়িয়ে আছি শহীদ হাদিস পার্কে। আমার পিছনে রাস্তার উপরে খুলনা সদর রেজিস্ট্রি অফিস। আজ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলিল লেখক সমিতির 13তম নির্বাচন, যা এই পেশার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের স্মৃতি, ইতিহাস এবং গভীর শ্রদ্ধার একটি প্রতিচ্ছবি। এই বিশেষ আয়োজনে আমরা দুটি প্যানেলের সকল প্রার্থীদের সাথে কথা বলবো। তারা দলিল লেখক সমিতির উন্নয়ন ও কল্যাণের কী পরিকল্পনা, চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছেন তা জানার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা কিছু অভিজ্ঞ ও প্রবীণ দলিল লেখকদের সাক্ষাৎকার নেব। তারা এই পেশার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন তা আমরা তাদের কাছ থেকে শুনব। তাহলে শুরু করা যাক। চলুন আমরা রাস্তার ওপারে অফিসের মূল চত্বরে প্রবেশ করি। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা সদর রেজিস্ট্রি অফিসের ঐতিহাসিক চত্বরে, যা কিনা একটি ইতিহাস সমৃদ্ধ স্থান, যার কার্যক্রম শুরু হয়েছিল 1864 খ্রিস্টাব্দে। এখানে বলে রাখা ভালো, 1864 খ্রিস্টাব্দের পূর্বে খুলনা, যশোর এবং এর আশপাশ সকল জমিজমা রেজিস্ট্রি হতো কলকাতা শহরের রেজিস্ট্রি অফিসে। পরবর্তীতে যশোর সদরের রেজিস্ট্রি অফিস কার্যক্রম শুরু করলে খুলনা এবং আশপাশ যশোরের সব জমি ওই সদর রেজিস্ট্রি অফিস যশোরে রেজিস্ট্রি হতো। এরপর 1864 সালে আমাদের এই খুলনা সদর রেজিস্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। সেই অবধি আজকে 2026 সাল পর্যন্ত খুলনা এবং আশপাশের সকল জমি আমাদের এই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে আসছে। সময়ের দীর্ঘ পথচলায় এই প্রতিষ্ঠানের অনেক পরিবর্তন ঘটেছে। এখানে দায়িত্ব পালন করেছেন অসংখ্য কর্মকর্তা, কর্মচারী ও দলিল লেখক, যারা নিজেদের শ্রম, মেধা ও নিষ্ঠার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছেন। কারো পদচারণা আজও স্মৃতিতে জড়িয়ে আছে, আবার কেউ কেউ সময়ের স্রোতে হারিয়ে গেছেন নিঃশব্দে। তবুও পরিবর্তনের মাঝে অটলভাবে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠান, নিজস্ব ঐতিহ্য, মর্যাদা এবং দীর্ঘ ইতিহাসকে ধারণ করে। একসময় এই অফিস প্রাঙ্গণ মুখরিত ছিল অভিজ্ঞ, সম্মানিত দলিল লেখকদের পদচারণায়, যাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। আজ আমরা কাজ করছি, স্বপ্ন দেখছি, কিন্তু সময়ের নিয়মে একদিন আমরাও থাকবো না। আমাদের জায়গায় আসবে নতুন প্রজন্ম, নতুন মুখ, নতুন গল্প নিয়ে। কিন্তু থেকে যাবে এই অফিস, থেকে যাবে এই পেশার ঐতিহ্য, আর থেকে যাবে মানুষের কাজ ও স্মৃতির ইতিহাস। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করব সেই সব প্রয়াত ও অভিজ্ঞ দলিল লেখকদের, যারা তাদের সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে এই পেশাকে সম্মানিত করে গেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ আয়োজনে আমরা তুলে ধরছি স্মৃতি, ইতিহাস ও বাস্তব অভিজ্ঞতার কিছু গুরুত্বপূর্ণ দিক, যেখানে থাকছে মানুষের কথা, সময়ের বাস্তব চিত্র এবং সত্য ঘটনাগুলো একেবারে সহজ ও নিরপেক্ষভাবে। সম্মানিত দর্শক, আজকে আমরা উপস্থিত আছি খুলনা সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির 13তম নির্বাচন। তো এখন ভোট গ্রহণ চলছে। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাশেদ হাসান। রাশেদ হাসান, উনি এই অফিসের একজন স্ট্যাম্প ভেন্ডার এবং দীর্ঘদিন এই অফিসের সাথে জড়িত আছে। তো আপনাকে প্রশ্ন করব, আজকে নির্বাচনের পরিস্থিতি, পরিবেশ কেমন, আপনি দয়া করে একটু বলেন। আলহামদুলিল্লাহ, আজকে নির্বাচন হচ্ছে দলিল লেখক সমিতির। এখানে দলিল লেখকের সমিতির সদস্যবৃন্দরা ভোট দেবেন এবং আনন্দমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং খুব উৎসবমুখর, এবং সবাই তাতে অংশগ্রহণ করছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য এবং কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা এখন অন্য কার কাছে যাব এবং তার
গুরুত্বপূর্ণ মতামত নেব। আপনি কেন এই সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছেন? ভাই, আমি এই দলিল লেখকদের সাথে নিয়ে কাজ করতে চাই, দলিল লেখকদের কল্যাণে কিছু করতে চাই, এই জন্য তাদের নিয়ে কাজ করতেছি, তাদের নির্বাচন করতেছি। এমন অনেক চিন্তাভাবনা আছে যেগুলো আসলে বললে, প্রকাশ করলে অনেক অফিসিয়াল সমস্যা আছে, যার কারণে অনেক কিছু বলা সম্ভব না। সময় মতো ওটা প্রকাশ করবেন, কিন্তু আগাম বলবেন না। না, আমি অবশ্যই আমার কার্যক্রম দিয়ে আমি সেটা ফুটাই তুলবো সাধারণ পাবলিক দিয়ে। আমি হচ্ছে দলিল লেখকদের কল্যাণের জন্য হচ্ছে গিয়ে আপাতত দৃষ্টিতে হচ্ছে আমি ছোট থেকে পোস্ট চাচ্ছি যে নির্বাহী সদস্য হিসাবে আগে প্রথমে হই, পরে পদোন্নতি হয়ে যদি মানুষ মনে করে আমাকে যদি না সে কাজ ভালো করতেছে এবং তার কাজে আমরা সন্তুষ্ট, তাইলে হচ্ছে আমি এরপরে দেখা গেল উপরের পোস্টে আসলাম। আমরা গঠনমূলকভাবে কাজ করবো, আমাদের কিছু পরিকল্পনা আছে, আমরা বাস্তবায়ন করব, সেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন এবং সমিতির উন্নয়ন হবে। এখানে সাধারণ দলিল লেখকদের যে আশা, মূলত তাদের বিভিন্ন অনেক ধরনের সমস্যা আছে। আমাদের অফিসে যেমন রেকর্ড রুমে সার্চিং করা, দলিল রেজিস্ট্রি করা নিয়ে অনেকেই অনেক সময় বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়। আমি যদি ইনশাল্লাহ জিততে পারি এই পরিষদে, তাহলে আমি আমার এই পরিষদের পক্ষে সবাইকে সাথে নিয়ে এই যে সকল সাধারণ দলিল লেখক আছে তাদের যেই সমস্যাগুলো আছে সব আলোচনার ভিত্তিতে সবাই একমত হয়ে তাদেরকে এই সমস্যার সমাধানগুলো করার জন্য অবশ্যই দপ্তর একটা হচ্ছে ভাইটাল একটা পোস্ট, কারণ এই দপ্তরের যে সকল কাজ সব এই দপ্তরের মাধ্যমেই হয়ে থাকে। আমি যদি এই দপ্তর সম্পাদক পদে ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি, আমি আমার দলিল যে সব সাধারণ দলিল লেখক আছে আমি এনাদেরকে বিভিন্ন সময় দেখা গেলো বিভিন্ন সমাবেশে আসে এবং বিভিন্ন সময় তাদেরকে চিঠির মাধ্যমে তাদের যে মানে কার্যকরী যে জিনিসগুলো লাগবে, প্রয়োজনীয় জিনিসগুলো আমি তাদেরকে লিখিত আকারে দিতে বলবো। কারণ কি, লিখিত আকারে দিলে একটা এভিডেন্স থাকে, আর যদি লিখিত আকারে না পাই মৌখিকভাবে কোনো কাজ করে ওটা শান্তি পাওয়া যায়। দপ্তরের কাজগুলো যাতে আধুনিকায়ন করা যায়, এই কারণে আমি চিন্তা করব আমার পরিষদের পক্ষ থেকে যে বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ এবং ইন্টারনেটের যুগ, যাতে করে সমস্ত দলিল লেখকদের একটা আইডির মাধ্যমে তারা তাদের মোবাইল বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে তাদেরকে আমি তাদের যে সংযুক্ত করে তাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে এটা আমি তাৎক্ষণিকভাবে জানতে পারি এবং তাৎক্ষণিকভাবে ওই সমস্যার সমাধানগুলো করতে পারি। আমার পরিষদ নিয়ে আমি এই দিকে সবসময় সচেষ্ট থাকব। আমাদের দলিল লেখক সমিতি, এই দলিল লেখকরা মূলত সারা বাংলাদেশে দিন দিন সংখ্যায় কমে আসতেছে, নতুন করে লাইসেন্স দিচ্ছে না, আর সারা বাংলাদেশে দলিল লেখকরা নিপীড়িত, নির্যাতিত, বিভিন্ন রকম ষড়যন্ত্রের শিকার। তো সেইখানে দলিল লেখকদের ভাগ্যের উন্নয়নের জন্য যদি কিছু করা যায়, সেই ইচ্ছা থেকেই আমি মূলত এই নির্বাচনে। সমিতির উন্নয়নের জন্য আসলে আমাদের এখানে তো দলিল লেখকদের পারিশ্রমিক অনেক কম, সেই মান্দাত্তার আমলের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকে আমরা কাজ করে চলেছি। এইখানে জাতীয় পর্যায়ে থেকে আমাদের এই পারিশ্রমিকটা বৃদ্ধি এবং দলিল লেখকদের একটু কাজ বৃদ্ধি করার ব্যাপারে আমি সচেষ্ট থাকব। দলিল লেখকদের প্রধান আমার চিন্তা আছে যে আমাদের যে পেছনের শেডটা আছে, ওই শেডটা আমাদের দীর্ঘদিনের পুরাতন একটা শেড, সারা বাংলাদেশে এত পুরনো শেড এই খুলনা সদর দলিল লেখক সমিতির মতো আর কারণে ব্রিটিশ আমলের ওটা। তা ওই শেডটাকে যদি বা আমাদের এই অফিসটাকে একবার একটা বাজেট আসছিল, সেই বাজেটটাকে ফিরিয়ে এনে আবার যদি একটু সুন্দরভাবে অফিসটাকে সাজানো যায় এবং সবার বসবার জন্য একটা স্থান করা যায়। যদি আমরা এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছি, এখন প্রতিনিয়ত সরকারি বিভিন্ন রকম আইন, নতুন নতুন আইন কানুন যেগুলোর সাথে ডিজিটালাইজের দিকে যাচ্ছি আমরা, সেইগুলোর সাথে সাধারণ জনগণ এবং এই রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এর সেতুবন্ধন হচ্ছে দলিল লেখক। তো আমরা এই সেতুবন্ধনের মাধ্যমে সাধারণ জনগণকে এই ডিজিটালাইজ করার একটা বড় ভূমিকা আমরা রাখতে যাচ্ছি, সেই জায়গাটা আমাদের তো প্রতিবন্ধকতা। আমি আশা করি যে এই সকল সাধারণ দলিল লেখকদের ভাগ্যের পরিবর্তন কীভাবে ঘটানো যায়, সেই আমাদের মূল লক্ষ্য। যে যেখান থেকে নির্বাচিত হোক না কেন, সবাই মিলে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে যদি কাজ করা যায়, তাহলে যে কোনো সমস্যাকে মোকাবেলা করা সম্ভব। আমাদের
যে খুলনা জেলা যে কটা অফিস আছে আমরা সব কটা অফিসে হয়তো টুকটাক জমি রেজিস্ট্রি করি, তার ভিতরে দেখি যে সমিতির যে অবস্থা, আমাদের দলিল লেখকের সমিতি সব থেকে অবহেলিত এবং নার্ভাস অবস্থায় আমাদের এই খুলনা দলিল লেখক সমিতিটা রয়েছে। এবং এই অবস্থার কিছুটা উন্নতি করার জন্য, এই অবস্থার কিছুটা পরিবর্তন করার জন্য আমার এই সদস্য পদের নির্বাচনে আমি এসেছি, এবং যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমরা এখান থেকে কিছু পরিবর্তন করার চেষ্টা করব। আমরা এখানে যে 88 জন বর্তমান দলিল লেখক, এর বাইরে অনেকে আছে সদরের দলিল লেখক যারা এখনও আমাদের সমিতির সদস্য হননি। তবে আমরা যে জিনিসটা সব থেকে লক্ষ্য করেছি, এই 88 জনের ভিতরে হয়তো 15 থেকে 20 জন লোক ভালো কাজকর্ম করে, আর বাকি লোকগুলো দেখি আসে তারা সারাদিন বসে আবার ওই সন্ধ্যায় চলে যায়। তাদের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, তারা যাতে কিছু এই সমিতির মাধ্যমে কিছু পেতে পারে। আমাদের এই লক্ষ্যটা হচ্ছে এই নির্বাচনের যে আমরা সমিতিটার একটা পরিবর্তন করব, পরিবর্তন করে আমাদের যে লেখকগুলো কোনো কাজ পায় না, এসে তারা অসহায়ের মতন বসে থাকে, আবার চলে যায়, অর্থনৈতিক অবস্থা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। অনেক মুরব্বী আছে যাদের কাজকর্ম কমে গেছে, আমরা তাদের পাশে দাঁড়িয়ে যেন কিছু করতে পারি, এই জন্য আমাদের হলো লক্ষ্য এই নির্বাচন। আমরা যদি সমস্ত দলিল লেখকরা একতা থাকি তাহলে আমাদের একটা শক্তি কাজ করবে, এবং যে শক্তিটা আমাদের সকল দলিল লেখকের জন্য একটা সুফল বয়ে আনবে। আর দুর্বলতা হচ্ছে আমরা যদি একত্ববদ্ধ কাজ না করি, আমরা যদি এককভাবে কাজ না করি, তাহলে যে পরিস্থিতিতে আছি এখান থেকে আমাদের আরও অবনতির দিকে চলে যেতে হবে, এটা আমার বিশ্বাস। সমিতিকে শক্তিশালী করতে হলে সর্বপ্রথম আমি যেটা বলবো যে আমাদের যে দলিল লেখক আছে দল মত নির্বিশেষে আমরা লেখক এক, হ্যাঁ, এবং জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে এসে আমাদের দলিল লেখকদের এক হতে হবে এবং দলিল লেখকদের কল্যাণে কাজ করতে হবে, তাহলে আমাদের উন্নতি হবে ইনশাল্লাহ। আমাদের ভিতরে যে যে এটা রয়েছে, একতা নাই, এই একতাকে সবাইকে নিয়ে এক করে, সবাইকে নিয়ে সমস্ত কাজ করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সামনে এগোতে চাই, এবং সকলকে এক করার উদ্দেশ্যে আমার এই নির্বাচনে আসে। নবীন যারা তারা শিখবে প্রবীণদের কাছ থেকে, আমরা প্রবীণদেরকে তাদেরকে সম্মানের স্থানে রেখে, অনেক সময় দেখা যায় বার্ধক্যর কারণে অনেক কিছু করা সম্ভব হয় না, ইচ্ছা থাকলেও কথা বলতে পারা যায় না, ইচ্ছা থাকলেও সংগঠিত হওয়া যায় না। তা আমরা তাদের সর্বোচ্চ সম্মানের স্থানে রেখে আমরা নবীনরাই আমরা সামনে এগিয়ে যেতে চাই। এই সমিতিতে যারা নির্বাচিত হবে তারা নেতা হবে না, এই দলিল লেখকদের খেদমত করবে এবং কখনো উচ্ছৃঙ্খলপনা কেউই করবে না, এই আশাবাদ ব্যক্ত করি। আপনি কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন? আমি একদম 48 বছর। 48 বছর? 48 বছর ধরে উনি এই দলিল লেখক পেশার সাথে যুক্ত আছে। আমার মনে হয় 48 বছরের এই জায়গায় অনেক লেখক আছে বয়স 48-এর নিচে। আপনাদের সেই সময়ের পরিবেশ ও সেই সময়ের সহকর্মীদের সাথে যে সম্পর্ক, মায়া মমতার, আর এখনের ভিতরে কি তফাৎ আছে? তফাৎ মানে আকাশ পাতাল তফাৎ। এখন ভালোবাসা নেই, যার স্বার্থে সে দেখে, এবং সবাই কিছু টাকা পয়সার মালিক হয়ে তারা নিজেকে মনে করে যে অনেক কিছু মনে করে। বহু দলিল লেখক এখানে আছে তার মধ্যে, কিন্তু তা উচিত না। আমি একজন লেখক, আমার হাতে একটা কলম, সেই কলমটা ন্যায়ের পথে থাকবে। ন্যায়ের পথে থাকলে উত্থান অত হয় না। অতএব আমি আশা রাখি দলিল লেখক যারা, তারা নিয়মিতভাবে সঠিক সুন্দর ন্যায়ের পক্ষে থেকে এই পেশায় কাজ করবে। নতুন কমিটির কাছে আশা করি যে আমাদের দলিল লেখক পেশার মান উন্নয়ন যাতে হয়, এখানে সেটা গঠনমূলক আলোচনার মাধ্যমে, যদি অফিস আদালতে হয় সেটা পেশি শক্তির দ্বারা না, যার যদি থেকেও থাকে সেটা যেন বারিন্দায় মানে এই বাউন্ডারির বাইরে থাকে। এখানে দলিল লেখকদের মঙ্গলের জন্য তারা কাজ করবে, এইটাই আমার একটা দলিল হলো। আমি আমার সভাপতি সেক্রেটারি নিয়ে দলিলটা ছাড়াবো, সেই দিনে আমি বিদায় নিয়ে যাব, এইটা আমি চাই না কখনো। ধন্যবাদ। সব শেষে আপনার কাছে একটা প্রশ্ন করব, সেটা হলো আপনার মতে সমিতি শক্তিশালী হলে দলিল লেখকদের কি উপকার হবে? দলিল লেখকদের মান উন্নয়ন হবে। দলিল লেখক একত্রিত হয়ে যদি থাকে তাহলে এই জাতির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং ভালো হবে। আমরা একটা ভালো সিদ্ধান্ত নিছি যাতে আমাদের লেখকরা ভালো থাকে এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলাই যেন কাজ করতে পারি, পাশাপাশি কোনো অফিসে কোনো বৈষম্য থাকবে না। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কেন এই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেছেন? আমি তো দীর্ঘদিন যাবৎ সাধারণ সম্পাদক পদেই আছি এবং দলিল লেখকদের কল্যাণের জন্যে কাজ করে আসতেছি।
যাতে করে আরও সুন্দর কিছু করতে পারি, এজন্যই আমি নির্বাচন করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে কাছে আর একটা প্রশ্ন করব, সেটা হলো সাধারণ সম্পাদক হিসাবে আপনার প্রধান দায়িত্ব কি বলে মনে করেন আপনি? দলিল লেখকদের কল্যাণ করা, সবাইকে সংগঠিত করা, সমিতির নিয়ম শৃঙ্খলা উন্নত করা, দলিল লেখকদের পেশাগত মান উন্নয়ন করা, এইগুলোই আমার দায়িত্ব। আজকে সকালে এক ভদ্রলোক বলছে শেরালি মোহরি নামে কাউকে চেনেন নাকি? আমি বলি শেরালি মোহরি নামে কেউ নাই তো, শেরালি নামে একজন দলিল লেখক আছে। তো আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন ধরে আমাদের এই পেশাটাকে এক শ্রেণীর মানুষ মোহরি বলে কলঙ্কিত করতেছে, আমরাও সেটা মানে নিচ্ছি, আমরা প্রতিবাদ করি না। তো আপনি এ ব্যাপারে নির্বাচিত হলে কিংবা সবসময় আপনি কি এর বিরোধিতা? ব্যাপার হয়েছে কি, আমরা দলিল লেখক, আমাদের রেজিস্ট্রেশন ম্যানুয়ালের 80 জি ধারায় আমাদেরকে দলিল লেখার লাইসেন্স দেওয়া হয়। ওখানে বলা আছে, ইংলিশে বলা আছে আমরা ডিড রাইটার, বাংলায় দলিল লেখক। দলিল লেখক হিসাবেই আমরা পেশাগত দায়িত্ব পালন করি। আঞ্চলিক কিছু ভাষাগত সমস্যা এবং আমাদের কারো বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে আমাদেরকে এইভাবে সম্বোধন করে। তো এইটা দলিল লেখকের মানে পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবং সবাইকে বোঝায় আমরা এটাকে মানে দলিল লেখক হিসেবে পরিচয় যাতে সবাই দেয়, এই চেষ্টা আমি করব। আপনার কাছে এরকম পরিস্থিতি কখনো সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদ কি আপনি করছিলেন? হ্যাঁ, আমার কাছে সৃষ্টি হয়েছে, আমি প্রতিবাদ করেছি, কিরকম? বুঝায় বলেছি যে আমরা দলিল লেখক, আমরা মোহরি না, মোহরি হলো উকিলদের যারা ফাইল টাইল বহন করে তাদেরকে মোহরি বলা হয়, বুঝায়। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে আরও একটা প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা হলো অনেক সময় অনেক দলিল লেখক আছেন এখনও তারা এই অফিসে সদস্য হইতে পারে নাই, তো আপনি নির্বাচিত হইলে তাদের কোনো বিষয়ে চিন্তা করবেন? হ্যাঁ, যোগ্যতার ভিত্তিতে অবশ্যই আমরা এটা দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করব, যাতে করে তাদেরকে। ধন্যবাদ। আপনাকে সর্বশেষ প্রশ্ন করব, জি, ভোটারদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? আজকে যারা সাধারণ ভোটারদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনে সহযোগিতা করে যাতে করে একটা সুন্দর কমিটি উপহার দিতে পারে, এই জন্যে আমি তাদের কাছে আহ্বান জানাচ্ছি। আমি মূলত এখানে কাজ করি হচ্ছে 2008 সাল থেকে এবং আমার লাইসেন্স হচ্ছে 2013 সালে। আপনার কাছে আরেকটা প্রশ্ন জানবো, প্রথমে কিভাবে এই পেশায় আসলেন এবং সেই সময়ের কিছু স্মৃতি দয়া করে বলেন। বিষয়টা হলো কি, আমার এখানে অনেক আত্মীয় স্বজন, আমার দুলো ভাই, আমার বড় ভাই সহ আমার অনেক আত্মীয়রা এখানে কাজ করে। তো আমি আসা যাওয়ার খাতিরে এখানে দেখি যে এই পেশাটা হচ্ছে একটা মানবতার কল্যাণে যে একটা মানে সর্বশ্রেষ্ঠ একটা পেশা হিসাবে, যেটা মানুষকে সেবা দেওয়ার একটা ভালো সুযোগ। এই কারণগুলো দেখেই হচ্ছে মূলত এখানে আসা। এখানে মানুষ যারা রেজিস্ট্রি করতে আসে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এই দলিল লেখকদের কাছে রেখে যায়, যারা কোনো বিনা স্লিপে এই টাকাগুলো রেখে যায়। কিন্তু কোনো লোক, পৃথিবীর কোনো লোক, বাংলাদেশের কোনো লোক এ পর্যন্ত বলতে পারে না যে কোনো দলিল লেখক দ্বারা তারা প্রতারিত হয়েছে, তাদের টাকা মার গেছে। তো এই কারণটা দেখেই মূলত এই পেশাতে আমার আসা। অনেক ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন করব, আপনার এই দলিল লেখা পেশায় অতীতের সেই স্মৃতি, কোনো স্মরণীয় ঘটনা আছে, পেশাগত স্মরণীয় ঘটনা যা আমাদের বললে আমরা উপকৃত হতাম? অনেক স্মরণীয় ঘটনা। আসলে এই জায়গাগুলো হচ্ছে একটা মহৎ এবং ভালোবাসার জায়গা। এখানে যারা যে দলিল লেখকরা অ্যাভেলেবেল দলিল করার জন্য সাব রেজিস্ট্রারদের কাছে যায়, অফিসের কাছে যায়, অফিসের অন্যান্য দলিল লেখকদের তাদের প্রতি যে ভালোবাসা, যেরকম ছোট্ট একটু ঘটনা বলি, গতকালকে আমি গত টার্মে এই নির্বাচনে আমি ক্রীড়া সম্পাদক পদে আমি এখানে নির্বাচিত হয়েছিলাম। এই টার্মে আমি আসি নাই, অন্য যারা নতুন লোক আছে তারা যাতে সুযোগ পেয়ে এখানে কাজ করতে পারে, মানুষের সেবা করতে পারে। গতকালকে স্যার, আমার সাব রেজিস্ট্রার স্যার, উনি বলছে যে আমার মইন কোথায়, আমার মইন দাঁড়ায় নাই। তা আমাদের এখানকার যে অভিভাবক, প্রাতিষ্ঠানিক অভিভাবক আমরা বলি ওনাকে, আমাদের প্রাতিষ্ঠানিক পিতা, ওনারা যখন মুখ দিয়ে একটা দলিল লেখক সম্পর্কে বা একটা এই চত্বরের যারা কাজ করে তাদের সম্পর্কে এই ধরনের বাক্য ব্যবহার করে, তখন আসলে আমাদের হৃদয়টা ভরে যায়। কারণ আমাদের পরিচয়টা হচ্ছে আমাদের সাব রেজিস্ট্রারের কাছে। তারা আমাদেরকে যে ভালো জানে না মন্দ জানে, তা আমার মনে হচ্ছে আমার মইন দাঁড়ায়নি কেন, ও দাঁড়ালে তো জিতে যেত বা ওর মানুষ ভালোবাসে। তো এই ধরনের অনেক অভিজ্ঞতা বা অনেক স্মৃতি আছে। আমি আর একটা প্রশ্ন করবো, সেটা হলো দলিল লেখার কাজে সততার বিষয়টা কত গুরুত্বপূর্ণ? এই বিষয়টা হলো কি, যে আপনার যদি সততা
100-তে 100 থাকতে হবে। যদি আপনি সততায় 100 থেকে যদি 99 থাকে, তাহলে এখানে আপনার রুটি রোজগারের কোনো ব্যবস্থা হবে না। কারণ একটা মানুষকে যদি আপনি সন্তুষ্ট না করতে পারেন, এই মানুষটা কিন্তু পরবর্তীতে আপনার কাছে আসবে না। আর এই মানুষগুলো আসে বছরে 2বার 4বার এরকম একটা মানুষের কাছে আসে। সো এই বিষয়গুলো হচ্ছে একদম সততার ক্ষেত্রে 100%। একদম দলিল লেখকের তার নীতি নৈতিকতা এবং সততা, বিশেষ করে অর্থনৈতিক যে লেনদেন, এটার ক্ষেত্রে একদম 0 টলারেন্স তাকে 100% সৎ থাকতে হবে। অনেক ধন্যবাদ। আপনি নতুন কমিটির কাছে কি প্রত্যাশা করেন? নতুন কমিটির কাছে তো অনেক প্রত্যাশা, যেহেতু আমি গত কমিটিতে ছিলাম। এখানে দেখেছি যে কিছু মুসলিমেও প্রার্থী বা তারা ধর্মটারে নিয়ে রাজনীতি করার চেষ্টা করে। কারণ আমাদের এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী ভোটার আছে, এখানে হিন্দু ধর্মাবলম্বী ভোটার আছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমাদের কিছু ভোটার আছে। তা এই যে একটা মানে রাজনীতির ভিতরে যেটা রাজনীতি করা, কারণ আমাদের এই সংগঠন হচ্ছে আমাদের প্রাণের সংগঠন, এটা নিরপেক্ষ থাকা উচিত। এটা আমরা মানে কি বলে সবসময় মনের থেকেই এটা সবার সাথে মিশেই কাজ করার চেষ্টা করি। এই ভোটের সময় দেখা যায় যে কিছু প্রার্থীর ভিতর থেকে 2-1 প্রার্থী বা তারা এ ধরনের মানে পরিবেশ উত্তপ্ত করার জন্য নীতি নৈতিকতার জায়গা থেকে সরে যেয়ে তারা এই ধরনের কাজ করার চেষ্টা করে। এটা একদম একেবারে জঘন্য এবং নিগৃহীত। এই আমি মনে করি যে এই যারা আজকের ভোট দেবে তারা সকল ভোটাররা এইদিকে খেয়াল রাখবে এবং তারা একদম কি বলে সঠিক ব্যক্তিকেই তারা বেছে নেবে। একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব কর্তব্য থাকে অনেক। আমাদের খুলনা বিভাগ, জেলা এবং সদর, এই 3টারই কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে পড়েছে। আমি আশাবাদী যে আমি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব যদি ভোটাররা তাদের ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করে, আমি এই সকল কার্যক্রমগুলো সচল করে দলিল লেখকদের মর্যাদার স্থানে পৌঁছে দেব। একটি সংগঠনের সাধারণ সদস্যদের ভিতরে যদি ঐক্যমত পোষণ না হয়, সেখানে কাজ করা খুব কঠিন হয়ে যায়। যে কারণে আমরা নির্বাচিত হওয়ার পরেই আমরা একটা সাধারণ সভার মাধ্যমে সবাইকে ডেকে এনে সবার মতামত নিয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করব, এই আশাবাদ আমি বক্তব্য করছি। বর্তমানে যে দলিল লেখকের যা আগে ছিল, দলিলের অনেক কাগজপাতি শর্ট ছিল, পুরোপুরি পূর্ণতায় কাগজপাতি হতো না। এখন দলিলে পূর্ণতায় কাগজপাতি পাওয়া যায়, পুরো রেফারেন্স পাওয়া যায়। আগে দলিল থেকে দলিল হয়েছে, এখন মিউটেশন, দাখিলা, পিঠ দলিল, এমনকি যদি ওয়ারেস থেকে আসে তাহলে ওয়ারেস কাম, বন্টননামা, তারপরে ওসিয়াতনামা দলিলের থেকে আসতেছে যখন, তাহলে ওসিয়াতের থেকে মোটামুটি চেইন অফ অনারশিপ আপনি ফলো করেন। মানে সেই আদি সিএসএস এবং সেই আদি দলিল থেকে সব বর্তমান মালিকের যে মালিকানা কিভাবে আসলো এর পুরো আপনি কাহিনী সব দলিল উল্লেখ করেন এবং এইভাবে দলিল লেখা আপনার পছন্দ। হ্যাঁ, 25 বছর রেফারেন্সে। এখন আমার সাথে যুক্ত আছেন একজন সম্মানিত প্রবীণ দলিল লেখক। উনি 50 থেকে 52 বছর ধরে এই কাজে ওনার যুক্ত আছেন। তো আপনাকে, ওনার নাম হলো বাবুরাম বিশ্বাস। আপনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? খুব ভালো। আজকের ভোট নিয়ে আপনার অভিজ্ঞতা ও প্রত্যাশা জানতে চাই। দয়া করে আমাদের প্রশ্নের উত্তর দেবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর শুনে উপকৃত হতে পারবো। আপনি কত বছর ধরে এই পেশায় যুক্ত আছেন? 50 বছর ধরে। গত 50 বছর ধরে আমি এই কাজে নিয়োজিত আছি। বিভিন্ন ইলেকশনে আমি প্রথম কিভাবে এই পেশায় আসলেন এবং সেই সময়ের কিছু স্মৃতি দয়া করে আমাদের বলবেন। স্মৃতি বলতে এখানে বহুত লোক আছে যাদের নানান রকমের সমস্যা জর্জরিত। হ্যাঁ, অফিসের সমস্যা, এখানে ব্যবহারিক সমস্যা, সেই সমস্যার সমাধান করার জন্যই আমাদের যে ইলেকশনের যারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে সকলেই যোগ্যতাপূর্ণ মনে করি। তবে নতুনত্বর দরকার আছে, আবার পুরনো লোক, বয়স্ক লোক না থাকলেও কোনো কাজে আসে না। এই হিসেবে নতুন পুরনো দিয়েই আমাদের সংগঠন করা উচিত বলে মনে করি আমি। আপনি যেহেতু প্রবীণ লোক, অনেক আগে থেকে এই পেশায় আছেন, তো আপনার কাছে জানতে চাচ্ছি আগে দলিল লেখার কাজ কেমন ছিল এবং এখন কি কি পরিবর্তন, মানে দুটোর ভিতরে তফাৎটা একটু বলেন। আগে হাতে লেখা হতো, এখন কম্পিউটারে কম্পোজ করা হয়। সে কারণ কম্পিউটারে নতুনত্বর
কিছুই নাই, বরঞ্চ আগেই হাতে লেখাই ভালো ছিল। কম্পিউটারে করতে গেলে আমাদের আরও বেশি সমস্যা, ভুলভ্রান্তি বেশি হচ্ছে। যা বলতেছি আর একটা লিখতেছে, ভেরিফাই না করে করা যায় না। হাতে লেখাটাই সবচেয়ে ভালো ছিল, কিন্তু সরকারের পরিবর্তন হয়েছে, সে কারণেই। আপনাদের আমলে যে হাতে লিখতেন তখন তো শুধু সিএস কিংবা এস এর বর্ণনা দিয়ে বেরিয়ে যাওয়া দিলে দলিল হতো, কিন্তু এখন তো সিএস, এস এ, আর এস এবং অনেক ট্রান্সফার ডিড এবং অনেক খারিজ খতিয়ান সম্পর্কে উল্লেখ করতে হয়। তো আগের চাইতে দলিলের গর্ব অনেক বড় এবং গর্ব আগেও কঠিন হয়েছে। গর্ব আগেও বড় ছিল, যে কাগজপত্র যে যেমন দিত তার সেই অনুসারেই লেখা হতো। কাজেই আগে আর এখনের কোনো তফাৎ নাই। লেখা আমাদের লেখার আগের লেখাও যেমন, এখনের লেখাও তেমন। দীর্ঘ জীবনের একটা স্মরণীয় ঘটনা আমাদের কি বলবেন? এই কাজে এক স্মরণীয় ঘটনা, যেমন আমার এক স্মরণীয় ঘটনা ছিল, আমার ওস্তাদ আমারে বলছিল যে কখনো ক্রেতা লেখা মানে ক্লায়েন্টের বাড়িতে যাবা না, কাগজপত্র তোমার চেম্বারে গিয়ে তোমার সেরেস্তায় নিয়ে আসবে। কিন্তু ওনার কথা না শুনে আমি একবার এক ক্লায়েন্টের বাড়ি গেছিলাম। তো সে জায়গায় হলো পিতার মৃত্যুর পর ত্যক্ত সম্পত্তি তার স্ত্রী এবং কন্যা এবং পুত্ররা পাবে। তো মুসলিম ফরাজ আইন অনুযায়ী ছেলেরা 2 ভাগ, মেয়েরা 1 ভাগ পাবে। এই কথা তার মেয়ে এবং জামাইরা মানতে রাজি না। তো লাস্টে এক পর্যায়ে হাতাহাতি, আমার পক্ষে আমার বিরুদ্ধে তারা মানে একটা হই হুল্লোড় করতেছিল। তো আমি পালায় চলে আইছিলাম। তো সেই সব স্মরণীয়, এরকম স্মরণীয় বলতে আমার বহুত স্মরণীয় আছে। আমি একবার দলিল লিখতে যাই, একটা উইল দলিল লিখতে যাই। তো উইল দলিল লিখতে গেলে সে এক চেয়ারম্যান সাহেবের বাড়ি, ডুমুরে এক চেয়ারম্যানের বাড়ি। এই চেয়ারম্যান সাহেব বৃদ্ধ অবস্থায় পতিত হন। তিনি তার ভাইপোদের কিছু সম্পত্তি উইল করে দেবেন বলে প্রতিজ্ঞা করেন। আমি সেই দলিলপত্র লিখে সই করাতে যাই যখন, তখন আমার কাছে পড়ে শুনতে চাই, এবং এই পড়ে শোনার পরে দেখে যে উনি ওনার মেয়েদের কিছু সম্পত্তি কম দিতে চায়। সে কারণেই তিনি আমাকে পড়ে শোনাতে বলে। এবং ওই জামাই তখন এসে বলে যে, জামাই এসে বলে, শ্বশুরমশাই আপনি তো সব জমি ভাইপোদের লিখে দিচ্ছেন, তা আপনার মেয়েরে কী হবে? আমি আজকেই আপনার মেয়েকে ছেড়ে দেব। এই কথা বলার সাথে সাথে সেই বৃদ্ধ আমার হাতের পরেই তার মৃত্যু হয়। এত বড় কাহিনী আমার জীবনে আমি আর কোনো দিন দেখিনি, আর হইও নাই। এ বড় বিস্ময়কর ঘটনা। আমি আস্তে আস্তে সেদিন চলেই আসি। সেদিনের সেই দৃশ্য খুবই মর্মান্তিক ছিল, এবং আপনার এই স্মৃতি আজও মনে গাঁথে। তো এই ধরনের দলিল লিখতে গেলে এবং ড্রাফট করলে এবং পাঠকরে ক্রেতা বিক্রেতা পড়ে শোনাতে গেলে আপনার ওই স্মৃতিগুলো আবার ভাসে ওঠে। অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। সরকার আগামীতে যেভাবে বাংলাদেশকে ডিজিটাইজেশন করছে, তার সাথে তাল মিলে, যুগের সাথে তাল মিলে আমার দলিল লেখকরা যাতে কোনো ডকুমেন্ট যত হারিয়ে না ফেলে, এর জন্য ডিজিটাইজেশন করার জন্য আমি কম্পিউটারের আতা আনার চেষ্টা করব। এবং আমি যদি নির্বাচিত হই, আমার এই দপ্তর স্বচ্ছ দপ্তর হিসেবে পরিচিত হবে, এবং এই দপ্তর একটি ডিজিটাইজেশন দপ্তর হিসেবে পরিচালিত হবে, এবং সারা বাংলাদেশের প্রতিটি দলিল লেখক সমিতির থেকে একটি রোল মডেল দলিল লেখক সমিতি হিসেবে রূপান্তর করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা। আসলে এই দলিল লেখক সমিতিটা আমি যেটা মূল বিষয় বুঝি, এই সমিতিটা একজন দলিল লেখক যখন অসুস্থ বাড়ি পড়ে থাকবে, তখন এই সমিতির কাজ হচ্ছে এই লেখককে যত ফ্যাসিলিটি আছে এই ফ্যাসিলিটিগুলো বহন করা, খোঁজখবর নেওয়া, যাবতীয় সার্বিক যত আছে এগুলো সমিতি বহন করবে। কিন্তু আমি এই পরপর 3টে নির্বাচন হচ্ছে দেখতেছি, এই 3টে নির্বাচনের যারাই পরিচালনা করেছে তাদের এরকম কোনো ভূমিকা দেখি নাই। এবং একটা মানুষ 40টা বছর অফিসে সময় দিচ্ছে, সে বার্ধক্যজনিত অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ে আছে, সমিতি খোঁজ নিচ্ছে না, তাকে অনিয়মিত বানাচ্ছে, যে 40 বছর অফিসে সময় দিছে। আমি 40 বছর সময় দেওয়ার পর আমি তো বৃদ্ধ হয়ে যাব, আমি তো চলাফেরা করতে পারবো না। তাহলে এই সমিতির কাজ ছিল তাকে অনিয়মিত না বানায়ে তাকে যে সমিতির যে ফ্যাসিলিটিগুলো আছে সেইগুলো তাকে বহন করা, এবং যে ঈদ বোনাস আছে তাকে ওয়ানলি আমি মনে করেন আমি 10,000 টাকা পাইলে সে পাচ্ছে 1500 টাকা। অথচ আমি দেখতেছি আমি অনিয়মিত, আমি অফিসে আসি না,
আমি অফিসের কাজকাম করি না, আমি অনিয়মিত, অথচ আমাকে অনিয়মিত বানাচ্ছে না। আমাকে কিন্তু ওই আমি সব ফ্যাসিলিটি পাচ্ছি। এই ফ্যাসিলিটি যে অনিয়মিত, যে বৃদ্ধ হয়ে বাড়ি পড়ে আছে প্রবীণ দলিল লেখক, ইনাকে দেওয়া উচিত, অথচ উনি কিন্তু বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, মানবিক কারণে উনাকে আমি 10,000 টাকা যদি পাই, উনি পাবে 15,000 টাকা ঈদ বোনাস যেটা, অথচ উনাকে মাত্র 1,500 টাকা দিচ্ছে, তাকে অনিয়মিত বানাচ্ছে। তা সে অনিয়মিত না আমি অনিয়মিত, আমাকে বলো আমি তো ইয়ং, আমি অফিসে সহসভাপতি পদ আমি এই জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি যে আমি অত্যন্ত মানে বয়স্ক হয়ে গেছি, আমি দীর্ঘ 50 বছর ধরে এখানে। এখন ওই আপনি আর জীবনের 50 বছর কাটাইছেন এই দলিল লেখকের লেখা কাজে। সভাপতি পদের যে দায়িত্ব, যে কর্তব্য, এটা পুরোপুরিভাবে আমার এই চাপ নেওয়া সম্ভব না, এই জন্যে আমি অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে আমরা আরেকটা প্রশ্ন করব, দলিল লেখকদের স্বার্থ রক্ষায় আপনার বিশেষ কোনো পরিকল্পনা চিন্তাভাবনা আছে কি? অবশ্যই আমার পরিকল্পনা আছে। দলিল লেখকদের ভাগ্য উন্নয়নে, দলিল লেখকদের পেশার যাতে উন্নতি হয় সেইভাবে আমার কাজ করার উন্নতি আছে। আর বিশেষ করে খুলনা সদরের রেজিস্ট্রি অফিসের যে 200 বছরের পুরাতন বিল্ডিং, এই রেকর্ড রুমটা অত্যন্ত জরাজীর্ণ, যাতে ভবিষ্যতে এই রেকর্ড রুমটা মানে পুনরায় এখানে নতুন বিল্ডিং করা যায়, সেই পরিকল্পনায় আমার আছে। আমার শেষ বয়সে এই আমার মানে চিন্তাধারা। আব্বা ছিলেন, সে মারা গেছে, তারপরে আমি আসলাম। আপনার আব্বা দলিল লেখক ছিলেন? আমার আব্বা দলিল লেখক। তার মানে আপনি দলিল লেখকের ছেলে। দলিল লেখক এবং অনেক কিছু সাধারণ লেখকদের তো আপনার ধারণা বেশি, কেন বাবার থেকে পাইছেন এবং নিজের অভিজ্ঞতা থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগে তো দলিল তো আমরা সবাই হাতে লিখতাম, এখন কম্পিউটার করায়, যদি গভর্নমেন্ট যে ফরম্যাটটা করে দিয়েছেন, ওই ফরম্যাটের কারণে আমাদের কম্পিউটার করতে হয়, এখন আর হাতে লেখা যায় না। আগে যারা আপনারা দলিল লিখতেন, এনাদের কলিজা আসলে বড়, তার কারণ আগে দলিল লেখকদের মোট দলিলের মূল্যের 10% স্ট্যাম্প দিতে হইতো। মনে করেন 1 লাখ টাকা দলিল, 10%-এ কত? 10,000 টাকা। 10,000 টাকার 2 পেজ 500 টাকার স্ট্যাম্পে ওনারা লিখতেন। 5,000 10,000 টাকা পর্যন্ত স্ট্যাম্প ছিল একটা। 5,000 টাকার স্ট্যাম্পে হাতে লিখতেন, যদি আল্লাহ না ভুল হইতেন স্ট্যাম্পটা বাতিল হয়ে যাইতো, তো 5,000 টাকা ওনার গাড়িতে যাইতো। এখনকার দলিল লেখকরা কম্পিউটারে দলিল ড্রাফট করে, তারপরে সাদা কাগজে প্রুফ দেয়, দেখে, তারপরে প্রিন্ট দেয়। 100 টাকার স্ট্যাম্প, এখন 100 টাকার বেশি স্ট্যাম্প নেই, 100 টাকার স্ট্যাম্পে লেখে, বাকি টাকা পে অর্ডার করতে হয়। তো এই যে বিশাল সুযোগ সুবিধা, তাতেও অনেক লেখক আছে দেখি ওই প্রিন্ট ভুল করে, তারপরে দলিল রেজিস্ট্রির সময় দেখি পাতা পাল্টাইতে হয়। আর আগেকার এনারা যখন হাতে লিখতেন তখন তাদের কোনো পাতা পাল্টানোর ভয় ছিল না, তার মানে তারা তখন কাজকে খুব গুরুত্ব দিত, সতর্ক থাকতো, অবহেলা তুচ্ছতাচ্ছিল্য করতো না, যার কারণে ভুল হতো না। আর এখন তো ওই কম্পিউটার টাইপ করে তারপর তাদের ভুল হয়। তো এই সম্পর্কে আপনার মতামত কি? আসলে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার। ভুল আমি যে জিনিসটা করব, যেই কাজটা করব বা এই দলিলটা আমি লিখবো, এটা প্রথমে আমার মেমোরিতে থাকতে হবে। আমি কাগজপত্র দেখবো, দেখে এটা মেমোরিতে নেব। আসলে কাজের গুরুত্ব বোঝা উচিত, হ্যাঁ, কাজ সম্পর্কে সিনসিয়ার হওয়া উচিত। এটা আগে আপনাদের ছিল, এখন নেই। এটা এখনকার যে বর্তমান যেসব লেখক এত চিন্তা ভাবনা করে না, কাগজ পাইলে যে লিখে যায়, যার কারণে ভুল হয় বেশি। আপনার সাথে কাজ করছেন কিন্তু আজ বেঁচে নাই, এমন কোনো সহকর্মীর স্মৃতি কি আপনার মনে ভাসে? আছে, এরকম দয়া করে বলবেন। আছে, কয়েকজন আছে, যেমন আমাদের এই যে আব্দুল্লাহ ভাই ছিল, নিকুঞ্জ বিহারী চক্রবর্তী ছিল, আমার আব্বাও ছিল, তারপর আরও এরকম অনেকেই আছে। কাজের ক্ষেত্রে কি তাদের কথা মনে পড়ে? অবশ্যই পড়ে। তখন আপনার কেমন অনুভূতি? না, ওই অনুভূতি তো ওইটাই, যেহেতু আগে কিরকম লিখছে আর দেখেছি আমরা, আর এখন কিরকম লিখতেছে তাও দেখতেছি। সেই সময়কার পরিবেশ আর এখনকার পরিবেশের তফাৎটা কি আপনার মতে? এখানকার তফাৎটা, কাগজপত্র তো সেই একই, আর বিশেষ করে বর্তমান যেসব দলিল লেখার লাইসেন্স পাইছে, এরা তো অত অভিজ্ঞতা না, এরা টাকা দিয়েই একটা লাইসেন্স নিয়ে বইছে, কাগজপত্র পাইলে ওই কাগজপত্রের আলোকে করে, কিন্তু এর ভিতরে অনেক শব্দ আছে, অনেক মানে গদ আছে, যেগুলো ওরা জানে না, যার কারণে এই দলিলে ওই মানে বর্তমান যারা জজ এই দলিল নিয়েই তো বিচার সালিশ করে, তারা অনেক বিভ্রান্তির ভিতরেও পড়ে যায়। দলিল লেখক হিসাবে আপনি বর্তমানে সবচেয়ে বড় কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন? না, এরকম বড় কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়নি, যেহেতু আমি তো সেইভাবেই মাথা খাটায় বা আমি ব্রেন খাটায় আমি এই কাজগুলোই করি, আগের থেকে বিবেচনা করে নিই, কাগজ দেখে যে এটা কীভাবে করলে কীভাবে হবে, যদি বুঝি যে কাগজপত্রের সমস্যা আছে তখন আমি ওটা করি না। আপনাকে যদি বলা হয় যে নতুন কমিটির জন্য তুমি একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দাও, তাহলে আপনি কী দেবেন? পরামর্শ দেব,
যেহেতু দলিল লেখকদের তারা প্রতিনিধিত্ব করবে, এই জন্য যেটাই করবে, যা কিছুই করবে, দলিল লেখকদের সাথে পরামর্শ করে যেটা করলে ভালো হয় সেভাবে তারা করবে, এবং এইভাবে যদি করে তাহলে তারা সাকসেস হতে পারবে। আপনার আগামী দিনের সমিতিকে আরো উন্নত করতে আপনার ব্যক্তিগত কোনো আইডিয়া কি আছে, কি দয়া করে বলবেন, যাতে মানুষ উপকৃত হতো? বিশেষ করে ব্যক্তিগত আইডিয়া বলতে এখানে একজন লেখক তার যে সমস্যা হবে, অফিসিয়ালভাবে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে যদি সমিতির নেতৃবৃন্দের সঙ্গে যদি আলাপ আলোচনা করে যদি করে, তাহলে আশা করি সে বেরোয় যাবে, আর কোনো সমস্যা হবে না। আপনার মতে সমিতি যদি শক্তিশালী হয় তাহলে দলিল লেখকদের কি বিশেষ কোনো উপকার হবে বলে মনে করেন? হ্যাঁ, অবশ্যই উপকার হবে, সব দিক থেকেই সে উপকারিত হবে, উপকার পাবে। অবশ্যই প্রত্যেকটা পেশাজীবী সংগঠন তথা রাজনৈতিক সংগঠন হোক, ক্রীড়া খেলাধুলা, এটা একটা প্রত্যেকটা মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিক, যে মানুষের কাজের পাশাপাশি প্রত্যেকে ক্রীড়া নিয়ে থাকলে শরীর চর্চা, ব্যায়াম, এগুলো শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমাদের সিনিয়র আছেন, আমাদের জুনিয়র আছেন, সবার সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলব। সবাইকে নিয়ে কিভাবে সুন্দর ও স্বচ্ছ জবাবদিহিতামূলক একটা সংগঠন তৈরি করা যায়, সেদিকে আমার ব্যক্তিগতভাবে দৃষ্টি আছে। আমি সেদিকে সম্পূর্ণভাবে চেষ্টা করব। আমি ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, আপনাদের দোয়ায় ভালোবাসায়। আমি চেষ্টা করব সবাইরে একসাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতে কিভাবে ক্রীড়া অঙ্গনটারে ভালো রাখা যায়, সবাই নিয়ে ভালো থাকা যায়, কীভাবে প্রত্যেক বছরে আমাদের দলিল লেখক সমিতির একটা বনভোজন হয়, সবার সাথে আলোচনা করে কীভাবে করলে ভালো হয়, সেভাবে সেদিকে আমার দৃষ্টি থাকবে। আপনাদের এই ক্রীড়ার ব্যাপারটা বলা হয়েছে, জায়গায় কী ধরনের খেলাধুলা রাখবেন? সবাই তো বয়স্ক, বেশি 40 প্লাস। এই জায়গায় খেলাধুলা বলতে আসলে আমাদের পেশার পাশাপাশি তো খেলাধুলা করার সেইভাবে সুযোগ সুবিধা থাকে না। তারপরে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ক্রীড়াম বোর্ড ছিল আগে, যে অবসর সময় একটু ক্রীড়াম বোর্ড খেলবে, যদি সেই সুযোগ সুবিধা থাকে, এবং অন্য খেলাধুলা সেরকম সুযোগ সুবিধা হয় না, তারপর আমরা চেষ্টা করব সবাই নিয়ে প্রীতি ম্যাচ, বিভিন্ন ফুটবল থাকে, ক্রিকেট থাকে, আনুষঙ্গিক যে খেলাধুলাগুলো আছে, আমরা চেষ্টা করে সবাই নিয়ে কীভাবে সুন্দরভাবে আয়োজন করে করা যায় সেদিকে আমার দৃষ্টিগোচর থাকবে। আমরা আপনার কাছে জানতে চাবো, খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন আলোচনা সভা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে কি আপনার কোনো প্ল্যান পরিকল্পনা আছে? অবশ্যই আছে। আমরা দেখাচ্ছে বনভোজনের পাশাপাশি আমাদের অনুষ্ঠান তো হয়ে থাকে, আমরা যেখানে বনভোজনে আয়োজন করি সেখানে আমাদের পাশাপাশি খেলাধুলার কিছু আয়োজন থাকে, এবং সবাই নিয়ে কীভাবে আলোচনা করে আপনার দিয়েছে শেডের মধ্যে অনেক সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, আমরা সবাইরে দাওয়াত দিয়ে সবাই মতামতের ভিত্তিতে কীভাবে করলে ভালো হয় অনুষ্ঠানগুলো, সেভাবে সেদিকে আমার দৃষ্টি থাকবে ইনশাল্লাহ। আমরা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন করব, আমরা তো শুনলাম কিছুক্ষণ আগে যে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকে আপনি বিজয় হয়েছেন, তার মানে আপনি বিজয় হয়ে গেছেন। এখন নতুন সংসদ যখন থেকে কার্যক্রম শুরু করবে, তখন থেকে আপনার আরও কীভাবে এই মানে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়গুলো আরও প্রাণবন্ত এবং নিয়মিত করার ব্যাপারে আপনার কি কোনো উদ্যোগ কি মনে কল্পনা করছেন? অবশ্যই আমার মনে কল্পনা আছে। এই উদ্যোগ আমি যখন পুরো প্যানেল নির্বাচন সম্পূর্ণ হয়ে যাবে, জয়ী বিজয়ী কে হবে জানি না, উপরওয়ালাই ভালো জানেন, যারা এই বিজয়ী হয় তাদেরকে সাথে নিয়ে আমাদের সমিতির যে সমিতির হচ্ছে আপনার যে সংগঠন আছে, দলিল লেখক সমিতির সংগঠন, ওনাদের সাথে বসে কিভাবে কোন ক্রীড়া আয়োজন করা যায়, কিভাবে করা যায়, তাদের দিক নির্দেশনা নিয়ে, সাধারণ দলিল লেখকের দিক নির্দেশনা নিয়ে যেটা ভালো হয় সেটাই করব। আমার প্রধান পরিকল্পনা থাকবে, বিগত বেশ কয়েক বছর দলিল লেখকরা বিভিন্নভাবে নিগৃহীত, এই নিগৃহীত যাতে আগামীতে আর না হয়। দলিল লেখকদের বড় সমস্যা এখানে আমাদের খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের যে এরিয়া, সেই এরিয়া তেমন একটা নেই। এখানে অল্প জায়গা, কারণ এখানে ভ্যাকান্ট ল্যান্ড বলতে গেলে নেই, কারণ মানুষের বাড়ি প্রতিদিন রেজিস্ট্রি হয় না, বা বছর রেজিস্ট্রি হয় না। মানে আমাদের এই রেজিস্ট্রি অফিসের আওতাধীন জায়গা মানে মৌজা কম এবং থানাও কম, আমাদের যার কারণে
আমাদের এখানে যা মৌজা আছে 12-13টা মৌজা, মানে এই মৌজা সীমিত মৌজা, এতে চলে না। বাংলাদেশের অনেক রেজিস্ট্রি অফিস আছে যে 250, 300, 400 মৌজা নিয়ে রেজিস্ট্রি অফিস আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে মাত্র 13টা। হ্যাঁ, এই জন্য মানে মানুষের এই জন্য দলিল লেখকদের বেকায়দার সমস্যা। দলিল লেখক সমিতি আমার যে পরিষদ, আমাদের এই পরিষদ যদি নির্বাচিত হয়, যে সমস্যাগুলো বিগত 2 বছর ধরে এখানে অন্তরীণ ছিল, এটা ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই এটা আর থাকবে না। আমি এই অবহেলিত নির্যাতিত দলিল লেখকদের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমি এই সভাপতি পদে লড়তেছি। আগামীতে যাতে আমি যদি নির্বাচিত হই, আগামীতে অসহায়, নিপীড়িত এবং আমাদের সমাজে আমরা একটা গুরুত্বপূর্ণ আমরা পেশায় আছি, কিন্তু সমাজের লোকজন আমাদের এই গুরুত্বহীনভাবে দেখে, আমাদের দলিল লেখক না বলে আমাদের মোহরি বলে, কিন্তু আমরা মোহরি না, আমরা হলো দলিল লেখক। আমরা এই সমাজের একটা গুরুত্বপূর্ণ একজন বুদ্ধিজীবী হিসেবে আমরা এই সমাজের কাজ করি, মানুষের উপকার করি। আমাদের পেশাটারে কেউ যদি ছোট বা নিচু করে দেখে, ইনশাল্লাহ না, আমরা ছোট পেশার কাজ করি না। আমরা হলো মানুষের আমানতের জিম্মাদার। মানুষের অনেক গোপন বিষয় থাকে, মানুষ লক্ষ লক্ষ টাকা আমাদের কাছে দলিল লেখার জন্য দেয়, আমরা সেই আমানত স্বরূপ সেটা গচ্ছিত রাখি এবং তাদের দলিল রেজিস্ট্রি না করা পর্যন্ত সেই টাকার দায়ভার আমাদের কাছে থাকে। মানুষ আমাদের বিশ্বাস করে এবং দলিল রেজিস্ট্রির পরে তাদের টিকিটটা যখন দেওয়া হয় সেই পর্যন্ত আমরা দায়িত্ব পালন করি। দলিল লেখকের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, আমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ঐক্য নাই। আমরা বিশৃঙ্খলভাবে আমাদের যে যার স্বার্থ অনুযায়ী চলি, কিন্তু এইটা আসলেও ঠিক না। আমরা দলিল লেখক এক জাতি, এক পরিবারের সদস্য, সকলে মিলে যদি এক পরিবারে এক সুতোয় গাঁথা থাকি, ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন আজকে না হয় আগামীতে আমরা যদি নির্বাচিত হই, আমরা এক সুতোয় থাকবো, একই পরিবারের সদস্যভুক্ত থাকবো। আগামীতে ভাগ্যের পরিবর্তন করার জন্য যা যা করণীয় আছে দলিল লেখকের সাথে আলাপ আলোচনা করিয়া আমরা সেই পথে অগ্রসর হব ইনশাআল্লাহ। অনেক দলিল লেখক আছে লাইসেন্সধারী এই রেজিস্ট্রি অফিসে, কিন্তু তারা সমিতির সদস্য হতে পারেন নাই। আপনি নির্বাচিত হলে কি তাদের জন্য কোনো মেসেজ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই আছে। আমরা দেখব যে কারা লাইসেন্স আছে কিন্তু সদস্য হয় নাই, তারা যদি নিয়মিত আমাদের সমিতির চাঁদা সঠিকভাবে দিয়ে থাকে, এই বিষয়ে আমাদের কমিটির যারা আমরা নির্বাচিত হব তারা যাচাই বাছাই করে আমরা যদি দেখি যে না তারা সমিতির চাঁদা তারা পরিশোধ করতেছে, আমরা অবশ্যই তাদের নতুন সদস্য পদের জন্য সুপারিশ করব। এই সাধারণ দলিল লেখকের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? এই সাধারণ দলিল লেখকদের সুখে দুঃখে আমি পাশে থাকব। তাদের যে সুবিধা হোক অসুবিধা হোক আমারে বললেই আমি পাশে থাকব এবং আমি সার্বক্ষণিক সাধারণ দলিল লেখকের খোঁজখবর রাখব, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এখন আমার সাথে যুক্ত আছেন আলমগীর ফিরোজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ ফিরোজ হাসান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার আজকে নির্বাচন কার্যক্রম কেমন চলছে? খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে। এটা অনেকের প্রশ্ন যে ফিরোজ ভাই কেন এই পদে নির্বাচন করতেছে? অনিয়মের বিরুদ্ধে লড়ার এটাই আমার স্বভাব। এই লড়ার জন্যই আমার নির্বাচন, যে আমাদের অফিসে অনেক রকম অনিয়ম চলে, এই অনিয়মের বিরুদ্ধে হচ্ছে সোচ্চার হয়ে আমি লড়ছি এবং মুজলুম যারা নিপীড়িত দলিল লেখক আছে তাদের পক্ষ থেকে আমি নির্বাচনে এসেছি। অনেক ধন্যবাদ। এবার আপনার সঙ্গে আমরা দ্বিতীয় প্রশ্ন করব। সাধারণ সম্পাদক হিসাবে আপনার প্রধান দায়িত্ব কি কি আপনার মনে হয় সেটা বলবেন সবাইকে। অ্যাডমিনিস্ট্রেশনটা দেখার দায়িত্ব হচ্ছে সাধারণ সম্পাদকের। এই অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ম মাফিক সমিতির নিয়ম অনুযায়ী, যাতে সমিতির যে নিয়ম আছে সেই নিয়মে সেই কাঠামোর ভিতর থেকে যেন আমি সেটাকে সঠিকভাবে যথাযথভাবে পালন করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আপনার মতে দলিল লেখকদের প্রশাসনিক যে সমস্যা এগুলো কিভাবে সমাধান করা যায়? এটা আমাদের নির্বাচিত কমিটি যে আসবেন সেই কমিটি একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে এটা সম্ভব হবে যে এটা নিরসন করা।
আমরা আবার জানতে চাই রেজিস্ট্রি অফিসের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে আপনার কি কোনো পরিকল্পনা আছে? রেজিস্ট্রি অফিসের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে অবশ্যই আমার পরিকল্পনা আছে। যেমন আমাদের জেলা অফিসটা এটা এক প্রকার ভণ্ডুল অফিস। এইটিকে প্রত্যেকটা স্থানে 5 জন সদস্য করে জেলা কমিটিটাকে শক্ত করতে পারলে তাহলে আমাদের সদর দলিল লেখক অফিসও সুন্দর হবে এবং প্রত্যেকটা দলিল লেখক অফিস প্রাণ ফিরে পাবে। রেজিস্ট্রি অফিসে কাজের পরিবেশ নিয়ে অনেকেই অসন্তুষ্ট। আপনি নির্বাচিত হলে এই পরিবেশকে আরও স্বচ্ছ ও সহায়ক করবেন কি? অবশ্যই অবশ্যই সেই সিদ্ধান্ত নিয়েই আমরা সেই লক্ষ্যেই চলছি যে যাতে এই স্বচ্ছতা ফিরে আসে। আপনাকে আরেকটা প্রশ্ন, যেটা আমাদের সবার মনে এটা নিয়ে আলোচনা হয় কিন্তু আমরা কোনো সমাধান করতে পারিনি। আজকে সকালে আমি যখন রেজিস্ট্রি অফিসে ঢুকি তখন এক ভদ্রলোক জিজ্ঞেস করছে যে তুমি ভাই শেরালি মোহরি নামে কেউ আছে নাকি? তো আমি বলছি শেরালি মোহরি নামে কেউ নাই, শেরালির নামে দলিল লেখক আছে একজন। তো ঘটনা হলো আমাদের এখানে মোহরি ডাকার একটা ভুল প্রবণতা রয়ে গেছে সেই দীর্ঘদিন থেকে। কিন্তু এই ভুলের ধারণা দূর না করলে আমাদের এই পেশাটা একেবারে নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। তো আসলে তো আমরা মোহরি না, মোহরি হলো উকিলের সাথে যারা সময় দেয় কাজ করে, এই উকিলের রেজিস্ট্যান্ট তাদের বলে। আমরা হলাম ডিড রাইটার, কিন্তু আমাদেরই অনেকে মোহরি বলে সম্বোধন করে, আমরা কোনো প্রতিবাদ করি না। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? বিষয় হচ্ছে কি যে এটা হচ্ছে পূর্বপুরুষের একটা ডাক। এখন এটা থেকে পরিত্রাণ পাওয়া এত সহজ না। আস্তে 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 শিক্ষিত সমাজ, একসময় এই দলিল লেখক পেশায় অশিক্ষিত সমাজ ছিল, আজ শিক্ষিত সমাজ এসে গেছে। এখন ইন্টার পাস এর নিচে দলিল লেখকের অ্যাপ্লিকেশানই করতে পারে না। আগে 3 পাসও অ্যাপ্লিকেশান করতো, যার জন্য এটা মোহরি হিসেবে তাদের ডাকা হতো, ট্রিট করা হতো। আমরা এই প্রশ্নের সাথে আরও একটু জানতে চাই, মনে করেন আপনাকে কেউ যদি বলে যে এখানে ফিরোজ মোহরি আছে, তখন এই কথা শোনার পর আপনার প্রতিক্রিয়া কি দয়া করে একটু জানান আমাদের। এটা হচ্ছে প্রতিক্রিয়া, তো আমরা এমনই একটা পেশায় যে একজনকে গালি দিতে পারি না, তাহলে প্রতিক্রিয়াটা জানানো ওভাবে না, সুশৃঙ্খলভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। তাকে বোঝাতে হবে যে মোহরার থেকে মোহরির সৃষ্টি হয়। হ্যাঁ, আমাদের এখানে তো মোহরার নেই, হ্যাঁ, তা মোহরির সৃষ্টি হবে কেমন করে? হ্যাঁ, মোসাবিদা কারক আছে কিন্তু মোহরি নেই। আমাদের এই রেজিস্ট্রি অফিসে অনেক দলিল লেখক আছে যাদের লাইসেন্স আছে, কিন্তু তারা সমিতির সদস্য হতে চাচ্ছে। তো আপনি নির্বাচিত হলে ওই যারা সদস্য হতে চাচ্ছেন তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন? অবশ্যই তাদেরকে সদস্য করা উচিত, কারণ তারা আমাদের নিয়ম মাফিক সমিতির চাঁদা এবং অফিসের টাকা সব কিছু দিয়ে যাচ্ছে, তাহলে তাদের অধিকার তারা পাবে, এটাই আমার লক্ষ্য। সবশেষে আপনার কাছে জানতে চাই, আজকে দলিল লেখক সমিতির যে নির্বাচন, এই নির্বাচনে সাধারণ ভোটারদের আপনি কি বলতে চাচ্ছেন? তাদের কোনো মেসেজ আছে আপনার? সাধারণ ভোটাররা হচ্ছে আমারই অঙ্গ। এই অঙ্গকে বলবো যে আপনারা সব সময় অন্যায় থেকে দূরে থাকুন এবং সুশৃঙ্খলভাবে চলার চেষ্টা করবেন। আপনাদের কোথাও যদি কোনো ত্রুটি থাকে আমি ঢাল হয়ে সামনে যেয়ে দাঁড়াবো। সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই ব্যস্ত সময়, নির্বাচনের উত্তাপ আর মানুষের ভিড়ের মাঝেও আমরা কখনো ভুলে যেতে পারি না সেই সব মানুষের কথা যাদের শ্রম, সততা আর নিঃশব্দ ত্যাগে একসময় এই জায়গাটা ছিল প্রাণে ভরা, ছিল প্রাণবন্ত, ছিল গর্বের। আজ তারা হয়তো আমাদের পাশে নেই, কিন্তু তাদের স্মৃতি, তাদের অবদান এখনও এই মাটির প্রতিটি কোণায় নীরবে কথা বলে। ছবিতে আমরা যাকে দেখছি উনি আদিল উদ্দিন সাহেব। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সৎ একজন মানুষ। এই মুহূর্তে আমরা যাকে দেখছি উনি সুবোধবাবু। তিনি দলিল লেখার পেশায় দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছেন। মানুষের প্রতি তার আন্তরিকতা ও সহানুভূতি তাকে সবার কাছে প্রিয় করে তুলছিল। এই মুহূর্তে আমরা যাকে দেখছি উনি শাহজাহান, অনেকে ওনাকে সানু বলে ডাকে। দীর্ঘদিন উনি আমাদের মাঝে ছিলেন, আজ নাই, তার জন্য আমরা দোয়া করি।
ছবিতে আমরা দুইজন মানুষকে দেখছি, বাম পাশে তাজউদ্দিন, উনি দলিল লেখক, আর ডান পাশে যিনি উনি আব্দুল মান্নান, অনেকে মানু বলে ডাকতেন, উনি ছিলেন স্ট্যাম্প ভেন্ডার। আমরা উভয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের জান্নাতে নেন। ছবিতে আমরা এখন যাকে দেখছি উনি হলো খান মোহাম্মদ জাকির। উনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে দলিল লেখার পেশায় দায়িত্ব পালন করেছেন। সহকর্মী ও সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সৎ ও সহানুভূতিশীল একজন মানুষ। আজ উনি আমাদের মাঝে নাই, আমরা তার জন্য দোয়া করি। ছবিতে আমরা দেখছি যাকে, উনি হলো আমজাদ সাহেব। তিনি বহু বছর ধরে দলিল লেখার পেশায় সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আজ উনি নাই, আমরা তার জন্য দোয়া করি। ছবিতে আমরা যাকে দেখছি উনি নাজির হোসেন। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন দলিল লেখক। তার সুন্দর ব্যবহার এবং সহমর্মিতার জন্য তিনি সকলের কাছে আজও প্রিয়। ছবিতে আমরা যাকে এখন দেখছি উনি হলো আব্দুস সালাম ভ্যান্ডার। উনি স্ট্যাম্প বিক্রি করতেন আমাদের এই রেজিস্ট্রি অফিসের চত্বরে। উনি আজ আমাদের মাঝে নাই। আমরা এখন দুইজনকে দেখছি, বাম পাশে হলো ফজলুল হক সাহেব এবং ডান পাশে ইদ্রিস আলী। এনারা দুইজন দলিল লেখক ছিলেন। দুইজনই অত্যন্ত সাদাসিধে, ভদ্র ও দায়িত্বশীল মানুষ ছিলেন। আজ ওনারা নেই, আমরা তাদের জন্য দোয়া করি। এখন আমরা দুইজন মানুষকে দেখছি, বাম পাশে কালীপদ রায়, ডান পাশে মকবুল সানা। এনারা দুইজনই দলিল লেখক হিসাবে আমাদের রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন কাজ করে গেছেন। এনারা অত্যন্ত সৎ, বিনয়ী ও একেবারে সাদামাটা মানুষ ছিলেন। এখন আমরা যাকে দেখছি ছবিতে উনি শাহাদাত হোসেন। উনি দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে মানুষের সেবা করে গেছেন। উনি দলিল লেখক হিসাবে খুবই মেধাবী এবং জ্ঞানী ছিলেন। আজ নাই উনি আমাদের মাঝে, আমরা তার জন্য দোয়া করি। এখন আমরা যাকে দেখছি ওনার নাম আব্দুল হাই খান। উনি খুব ছোট বয়সে এই রেজিস্ট্রি অফিসে আসছিলেন। আজ উনি নাই, ওনার জন্য আমরা দোয়া করি। ছবিতে আমরা যাকে দেখছি উনি মোখলেস সাহেব। তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল লেখক। ওনার হাতের লেখা ছিল খুব চমৎকার। উনি যখন হাতে দলিল লেখেন খুব সুন্দর এবং ওনার দলিল ড্রাফট খুব ভালো ছিল। আমি ওনার একজন ভক্ত ছিলাম। ছবিতে আমরা যাকে দেখছি উনি তাজউদ্দিন। উনি অত্যন্ত সৎ ও দায়িত্ববান একজন লেখক ছিলেন। আজ উনি নাই, ওনার জন্য আমরা দোয়া করি। ছবিতে আমরা যাকে দেখছি উনি একজন দলিল লেখক। ওনার নাম নুরুল ইসলাম। তিনি বহু বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে মানুষের সেবা করে গেছেন। এই মুহূর্তে আমরা তিনজনকে দেখছি, সর্ববাম পাশে আলাউদ্দিন ডালি, মাঝে আশরাফ আলী এবং সর্বডানে মইনুর রহমান। এই তিনজনই দলিল লেখক ছিলেন। এই মুহূর্তে আমরা যাকে দেখছি উনি আবু খা। তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও দায়িত্বশীল দলিল লেখক। আমরা তার জন্য দোয়া করি। ছবিতে আমরা যাকে দেখছি ওনার নাম কালীপদ। অত্যন্ত সৎ ও দায়িত্ববান দলিল লেখক হিসেবে তিনি পরিচিত ছিলেন আমাদের মাঝে। তার কাজের প্রতি নিষ্ঠা, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ তাকে আলাদা মর্যাদা দিয়েছিল। সে আজ আমাদের মাঝে নাই, আমরা তাকে আজ স্মরণ করছি। এই মুহূর্তে আমরা যাকে দেখছি ওনার নাম ফজলুল হক। বহু বছর ধরে নিষ্ঠা ও সততার সাথে মানুষের সেবা করেছেন। আজ তিনি আমাদের মাঝে নাই। আল্লাহ তার কবরকে নূরের বাগান বানিয়ে দিন, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, দলিল লেখক সমিতির নির্বাচন মানে শুধু ভোটের হিসাব নয়। এটা ইতিহাস, এটা মানুষের জীবন, এটা অসংখ্য স্মৃতি, এক বিশাল সংগ্রহ। আজ আমরা দেখলাম বর্তমান সময়ের নির্বাচন, প্রার্থী, ভোটার, ব্যস্ততা, উত্তেজনা এবং জনসমাগমের চিত্র। প্রিয় বন্ধুগণ, এই নির্বাচনকে ঘিরে আমার জীবনে এমন একটি ঘটনা আছে যা আজও আমাকে নাড়া দেয় এবং মানুষকে সম্মান করার বিষয়ে আমাকে দিয়েছে এক বড় শিক্ষা। আজ আমি আপনাদের সামনে একটি পুরনো ভিডিও ক্লিপ দেখাতে যাচ্ছি, যেটা ধারণ করা হয়েছিল 2005 সালের ডিসেম্বর মাসের 29 তারিখে খুলনা সদর রেজিস্ট্রি অফিস চত্বর থেকে। এই ভিডিওতে যে মানুষটিকে আপনারা দেখছেন তিনি ছিলেন আমাদের মহল্লার একজন সাধারণ, নিরীহ ও সৎ মানুষ। আর তার পাশে যে ছোট্ট মেয়েটিকে দেখছেন সে তখন মাত্র 7 বছরের শিশু। সেদিন ছিল দলিল লেখক সমিতির নির্বাচন। অফিসে ভোট উপলক্ষে বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে
খাবারের আয়োজন ছিল। আমি ভালোবাসা ও আন্তরিকতা থেকে তাদের দুজনকে দুপুরের খাবারের জন্য দাওয়াত দিয়েছিলাম। আজ এত বছর পরে এই ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি, কারণ এর ভেতরে আছে একটি বড় জীবনের শিক্ষা। বন্ধুগণ, এই দুনিয়ার সবচেয়ে বড় ভুল হলো মানুষকে তার বর্তমান অবস্থা দিয়ে বিচার করা। এই ভিডিওতে যে ছোট্ট মেয়েটিকে আপনারা দেখছেন, তখন সে ছিল একেবারে সাধারণ একটি শিশু মাত্র। অনেকেই তাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সময় সব বদলে দেয়। আজ সেই মেয়েটি একজন MBBS ডাক্তার, শহরের একজন পরিচিত চিকিৎসক, এবং বর্তমানে সে মাসে আয় করে প্রায় 1,50,000 টাকার মতো। আর আজ যে মেয়েটির সাথে একসময় কেউ কথা বলার প্রয়োজন মনে করেনি, তার সাথে দেখা করার জন্য মানুষকে এখন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দেখেন ভাই, সময় কাউকে থামিয়ে রাখে না। আজ যে কষ্টে আছে, আগামীকাল সে সফল হতে পারে। আর আজ যে নিজেকে বড় মনে করছে, সময় তাকে একদিন বাস্তবতা দেখিয়ে দেয়। আমরা অনেক সময় মানুষকে বিচার করি তার পোশাক, চেহারা, টাকা বা অবস্থান দেখে, কিন্তু সত্য কথা হলো মানুষের সম্মান আল্লাহ দেন। গরিব হওয়া অপরাধ নয়, অসহায় হওয়া লজ্জা নয়। লজ্জা হলো কাউকে ছোট করে দেখা আর তাকে অবহেলা করা। দেখেন ভাই, এই ভিডিওটা আমাদের একটাই শিক্ষা দেয়, কাউকে কখনো ছোটোভাবে দেখবেন না। আজ যে শিশু, আগামীকাল সে সমাজের গর্ব হতে পারে, কারণ আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো সময় বড় করে দিতে পারেন। তাই আসুন মানুষকে আমরা সম্মান করি, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াই এবং কাউকে তুচ্ছ না ভেবে ভালোবাসি। আল্লাহ আমাদের সবাইকে দয়া, সহানুভূতি এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই ছবিতে যাকে আপনারা দেখছেন, তিনি হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, প্রিয় এবং স্মরণীয় দলিল লেখক মরহুম মোল্লা সেকেল উদ্দিন সাহেব। তিনি ছিলেন এমন একজন মানুষ যার পরিচয় শুধু একজন দলিল লেখক হিসাবে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন সততা, ভদ্রতা, উদারতা এবং মানসিকতার এক উজ্জ্বল প্রতীক। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে মানুষের সেবা করে গেছেন। তার জীবনের মূল লক্ষ্য ছিল মানুষের উপকার করা। তিনি মানুষের কাছ থেকে নেওয়ার চেয়ে মানুষকে দেওয়ার মধ্যেই বেশি আনন্দ খুঁজে পেতেন। তার দীর্ঘ কর্মজীবনে অসংখ্য মানুষ তার কাছ থেকে সহযোগিতা, পরামর্শ এবং উপকার পেয়েছেন। বংশীয় মর্যাদা, ব্যক্তিত্ব ও চরিত্রের দৃঢ়তায় তিনি ছিলেন সবার কাছে সম্মানিত এক ব্যক্তিত্ব। শুধু একজন দক্ষ দলিল লেখক হিসাবে নয়, একজন সুন্দর মনের মানুষ হিসাবেও তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তিনি ব্যাডমিন্টন খেলতে খুব ভালোবাসতেন। তার সময় বিকেল হলেই খুলনা সদর রেজিস্ট্রি অফিসের চত্বরে এক প্রাণবন্ত আনন্দময় পরিবেশ সৃষ্টি হতো। জেলা রেজিস্ট্রার, সাব রেজিস্ট্রার মহোদয় সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীরা সেখানে খেলাধুলা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নিতেন। আর সেই প্রাণচঞ্চল পরিবেশের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন মোল্লা সেকেল উদ্দিন সাহেব। তার উপস্থিতি যেন চারপাশের মানুষকে আরও আপন করে তুলত। হাজী মহসিন রোডে ছিল তার বসতবাড়ি। ব্যক্তিগতভাবে আমিও তার স্নেহ, মমতা ও ভালোবাসার কাছে চিরদিন আবদ্ধ। তিনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। আমার দলিল লেখকের লাইসেন্স করার সময় তিনি যে আন্তরিক সহযোগিতা আমাকে করছিলেন তা আমি কখনো ভুলতে পারবো না। সরকারি নির্ধারিত খরচের বাইরে তিনি আমার কাছ থেকে একটি টাকাও নেন নাই। আজকের এই স্বার্থপর সময়ে এমন নিঃস্বার্থ, সৎ ও মহৎ মানুষ সত্যিই খুব বিরল। মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু
কিছু মানুষ তাদের কর্ম, চরিত্র, ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। মোল্লা সেকেলউদ্দিন সাহেব ছিলেন তেমনই একজন মানুষ। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার হাসিমাখা মুখ, তার সুন্দর ব্যবহার, তার উদার মন এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আজও আমাদের স্মৃতিতে অমলিন হয়ে আছে। অনেক সময় পুরনো ছবি দেখলে মনে হয় মানুষটা যেন এখনও আমাদের মাঝেই আছেন। রেজিস্ট্রি অফিসের সেই পরিচিত চত্বরে দাঁড়িয়ে আছেন, সবার খোঁজখবর নিচ্ছেন, সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন। কিন্তু এটাই পৃথিবীর নিয়ম, একদিন সবাইকে চলে যেতে হবে, রেখে যেতে হবে শুধু স্মৃতি, ভালোবাসা এবং মানুষের হৃদয়ে অমর হয়ে থাকার মতো কিছু সুন্দর কাজ। বন্ধুগণ, এই পৃথিবীতে মানুষ চিরদিন বেঁচে থাকেন না। একদিন আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। আমাদের নাম, পদপদবী, অর্থ সম্পদ, ক্ষমতা সব কিছু একসময় পিছনে পড়ে থাকবে। তখন মানুষ আমাদেরকে মনে রাখবে আমাদের ব্যবহারের জন্য, আমাদের সততার জন্য এবং আমাদের কর্মের জন্য। আজ আমরা মরহুম মোল্লা সেকেলউদ্দিন সাহেবকে যে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি, তার কারণ তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছিলেন। তিনি এমন কিছু সুন্দর স্মৃতি রেখে গেছেন যা আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে। আমার মনে একটি প্রশ্ন জাগে, একদিন যখন আমিও ওই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন মানুষ আমাকে কিভাবে স্মরণ করবে? আমার জন্য কি কেউ দোয়া করবে, নাকি আমার ভুল ও অন্যায়ের কথাই শুধু স্মরণ করবে? আর তখন আমার মনে আরেকটি কথাও গভীরভাবে নাড়া দেয়। এই পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা অবৈধ উপায়ে অন্যায় অবিচার করে, মানুষের অধিকার নষ্ট করে, ভয়ভীতি দেখিয়ে কিংবা জুলুমের মাধ্যমে বিপুল অর্থ সম্পদ অর্জন করে। তারা মনে করে এই সম্পদই তাদের শক্তি, এই সম্পদই তাদের পরিচয়। কিন্তু মৃত্যুর নির্মম সত্যের সামনে দাঁড়িয়ে সেই সম্পদের এক টুকরো অংশও কেউ সঙ্গে নিয়ে যেতে পারে না। মৃত্যুর পরে মানুষের ব্যাংক ব্যালেন্স, জমি জমা, ব্যবসা বাণিজ্য কিংবা ক্ষমতার প্রভাব কোনো কাজে আসে না। মানুষ তখন স্মরণ করে তার চরিত্রকে, তার ব্যবহারকে এবং তার কর্মকে। যে মানুষটা অন্য মানুষের উপকার করেছে, মানুষের মুখে হাসি ফুটিয়েছে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, মানুষ তার জন্য দোয়া করে। আর যে মানুষ অন্যায়, জুলুম, প্রতারণা, অবিচারের মাধ্যমে জীবন কাটিয়েছে, তার রেখে যাওয়া সম্পদ হয়তো পৃথিবীতে পড়ে থাকে, কিন্তু মানুষের হৃদয়ে তার জন্য সম্মান জন্মায় না। এখন মনে প্রশ্ন জাগে, যে সম্পদ মানুষের মৃত্যুর পরে সঙ্গে নেওয়া যায় না, যে অর্থ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া কিনতে পারে না, সেই অবৈধ সম্পদের জন্য এত অহংকার, এত অন্যায়, এত জুলুম করারই বা কী মূল্য আছে? আসলে মানুষ মৃত্যুর পর বেঁচে থাকে তার কর্মের মধ্যে, তার ব্যবহারের মধ্যে, মানুষের হৃদয়ে রেখে যাওয়া স্মৃতির মধ্যে। তাই আমাদের প্রত্যেকের উচিত এমনভাবে জীবনযাপন করা যাতে আমরা চলে যাওয়ার পর মানুষ আমাদের জন্য ভালোবাসা নিয়ে কথা বলে, আমাদের জন্য দুহাত তুলে দোয়া করে। মরহুম মোল্লা সেকেলউদ্দিন সাহেবের জীবন আমাদের সেই শিক্ষা দিয়েই যায়। তিনি আমাদের শিখিয়ে গেছেন মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার সততায়, তার ক্ষমতায় নয়, তার চরিত্রে, তার কথায় নয়, তার কর্মে। আমি ব্যক্তিগতভাবে তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। তিনি যেদিন ইন্তেকাল করেছেন, সেদিন থেকে আজ পর্যন্ত প্রায় প্রতিদিন ফজরের নামাজের পর আমি তার জন্য দোয়া করি এবং মহান আল্লাহর দরবারে তার মাগফিরাত কামনা করি। এটি আমার কাছে শুধু একটি দায়িত্ব নয়, বরং একজন মহৎ মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার সামান্য বহিঃপ্রকাশ মাত্র। হে মহান আল্লাহ, আমাদেরকেও এমন জীবন দান করুন যাতে আমরা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মানুষ আমাদের জন্য দোয়া করে, আমাদের ভালোবাসা দিয়ে স্মরণ করে এবং আমাদের কর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমিন ইয়া রব্বুল আলামিন। আমাদের এই নির্বাচনের ভোট প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে এবং সঠিকভাবে ভোট প্রক্রিয়া চলছে এবং কোনো অভিযোগ নেই এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট তার নিজ নিজ ভোট দেখে ভোট ব্যালট নিয়ে ভোট প্রয়োগ করছে।
তাতে কোনো বাধা সৃষ্টি করবে না। স্যার, আপনার পর্যবেক্ষণে নির্বাচনটি কতটা স্বচ্ছ নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে? এটা আমার এতে দৃষ্টিতে সম্পূর্ণ 100% মানে স্বচ্ছ এবং নিরপেক্ষ হচ্ছে। ভোট গ্রহণের প্রক্রিয়া ও ব্যবস্থাপনা নিয়ে আপনার সার্বিক মূল্যায়ন কি? সার্বিক মূল্যায়ন আমরা যে সহযোগী আমরা আছে তারা সবাই আমার সহযোগিতা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডিআইবি, সিআইডি, সিডিএসবি এবং আমার সহকর্মী এবং মানে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবাই আমার সাথে সহযোগিতা করেছে এবং তারা স্বচ্ছভাবে কাজ পরিচালনা করছে। স্যার, আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন, আপনার মতে এই নির্বাচনটি দলিল লেখক সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি এই নির্বাচন নিয়ে প্রায় 5-6টি নির্বাচন সম্পন্ন করেছি এবং প্রত্যেকটা নির্বাচন মূল্যায়ন হয়েছে এবং আমি আশা করি এই যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন বহন করবে। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, নির্বাচনের শৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? আমি নির্বাচনের সমস্ত আইন শৃঙ্খলাকে সমস্তভাবে মানে সীমাবদ্ধ করে রেখেছি এবং একটা প্রজ্ঞাপনের মাধ্যমে সমস্ত কিছু আমি নিয়ম শৃঙ্খলা বেঁধে দিয়েছি এবং সেই নিয়ম শৃঙ্খলা অনুপাতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনার দৃষ্টিতে এই নির্বাচন পরিচালনায় কোনো চ্যালেঞ্জ লক্ষ্য করছেন? না, এর ভিতরে কোনো চ্যালেঞ্জ নেই এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। সামগ্রিকভাবে এই নির্বাচনকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? সামগ্রিকভাবে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দলিল লেখক সমাজের জন্য এটা একটা গুরুত্ব বহন করে এবং যারা প্রতিনিধিত্ব করবে আমরা আশা করি তারা নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। স্যার, সর্বশেষে আপনার কাছে জানতে চাই, দলিল লেখক সমাজ ও ভোটারদের উদ্দেশ্যে আপনার কি কোনো সংক্ষিপ্ত বার্তা আছে কি? না, আমাদের ভোটাররা সবাই সচেতন বটে, কিন্তু আরও সচেতন হওয়া উচিত এবং দায়িত্ব সম্পর্কে এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা সচেতন হলে আরও উন্নত হবে। আপনি বললেন আরও সচেতন হওয়া উচিত, এই আরও বলতে কি স্যার? আরও বলতে বলছি যে আমরা যে অবস্থায় এখন আছি এখন কম্পিউটারাইজড হয়েছে এবং সমস্ত ডিজিটালাইজেশন হয়েছে এবং এই ডিজিটাল যুগে ডিজিটালের মতো চলতে হবে এবং এই সচেতনতাকে আমি বোঝাতে চাইছি। অনেক ধন্যবাদ কষ্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের দেওয়া। স্যার, আজকের এই ভোটের যে পরিবেশ এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? অত্যন্ত সুন্দর এবং চমৎকার পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো সমস্যা কিংবা কোনো অরাজকতা কি আপনি লক্ষ্য করছেন? না, কোনো প্রকার সমস্যা বা অরাজকতা নাই আমাদের এখানে। এখন পর্যন্ত কোনো জাল ভোট কিংবা কোনো ধরনের আগাম ভোট হয়ে গেছে এরকম কিছু দেখছেন? না, এই ধরনের কোনো সুযোগ নাই এবং সুযোগ দিচ্ছি না আমরা। অনেক ধন্যবাদ স্যার কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য মতামত সবাইকে জানানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা দেখলাম বর্তমানের কর্মচাঞ্চল্য, ভবিষ্যতের পরিকল্পনা এবং অতীতের সেই স্মৃতিময় অধ্যায়। একদিকে নূতন প্রজন্ম এগিয়ে আসছে স্বপ্ন, আশা আর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে, অন্যদিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব প্রয়াত সম্মানিত মানুষদের যারা তাদের শ্রম, সততা ও নিষ্ঠা দিয়ে এই পেশার শক্ত ভিত গড়ে গেছেন। সময়ের নিয়মে মানুষ আসে, মানুষ চলে যায়, কিন্তু থেকে যায় তার কর্ম, তার সততা আর তার অমলিন অবদান। আমাদের প্রত্যাশা আগামী দিনের দলিল লেখকরা সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এই পেশাকে আরও সম্মানজনক, সুগঠিত করে তুলবেন। শেষে সকল প্রয়াত দলিল লেখকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সর্বশক্তিমান আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং পরকালে উত্তম প্রতিদান করেন। আর যারা আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্য রইল আন্তরিক শুভকামনা। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের যারা এই আয়োজনটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।